সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি বাংলা কলেজের উদ্যোগে পরিচালিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক সমাজ কল্যাণ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। একটি লম্বা বিরতির পরে ঈদ উল ফিতরের এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে যে লম্বা অবকাশ গিয়েছে, এই অবকাশের পরে আসলে তোমাদের সাথে আমার আজকে প্রথম সাক্ষাৎ। ইতিমধ্যে তোমাদের অন্য শিক্ষক মণ্ডলীর সাথে সাক্ষাৎ হয়েছে এবং তোমরা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছ। তো এই লম্বা সময়ের পরে তোমাদের সাথে আমি মিলিত হতে পেরেছি, যদিও অনলাইনে, সরাসরি নয়, তারপরেও আমি আনন্দিত বোধ করছি। তো আজকে আমি ইতিমধ্যেই তোমাদের জন্য একটি খবর রয়েছে, যে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো হয়তো অনেকেই, যে তোমাদের সিলেবাস কিছুটা সংশোধিত হয়ে, অর্থাৎ সংক্ষিপ্ত হয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং বিজ্ঞপ্তি দিয়ে সেটি জানানো হয়েছে যে তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ আগামী দিনে যে পরীক্ষায় তোমরা ফাইনাল পরীক্ষায় তোমরা বসবে 19-20 শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষের জন্য একটি ঈষৎ সংক্ষেপিত সিলেবাস বোর্ডের ওয়েবসাইটে প্রদান করা হয়েছে। তো সেই সিলেবাসে আমি যতটুকু দেখতে পেরেছি, এখানে হয়তো লম্বা আমি সিলেবাস নিয়ে কথা বলতে পারবো না। 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমাদের প্রথম পত্রের যেই কারিকুলাম আছে, এই কারিকুলামের মধ্যে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত থাকবে। তো আমি মূলত আমার বিগত লেকচারের আলোচনা 6ষ্ঠ অধ্যায়ের মধ্যেই ছিলাম। তো আমরা সেখান থেকেই আসলে শুরু করব। তো এই লেকচার শুরু করার আগে আমি আসলে তোমাদের সম্বন্ধে দু একটি কথা বলবো। সেটি হলো যে আমার বিশ্বাস যে তোমরা এই লম্বা বিরতি এবং একটি অস্বাভাবিক বিপর্যয়কর সময় আমরা সবাই অতিবাহিত করছি। তো সেই সময়ে তোমরা নিঃসন্দেহে ভালো আছো, অথবা ভালো থাকবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে 1 বছরের অধিক সময়কাল যাবৎ বন্ধ আছে, এটি আসলে আমাদের কারো কাছেই প্রত্যাশিত নয়। আমাদের কর্তৃপক্ষও চায় না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে, আমরাও চাই না, তোমরাও চাও না, অভিভাবকরাও চায় না। কিন্তু বাস্তবতাটা এমন যে আমাদেরকে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে তোমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসার মতো, ঝুঁকি নেওয়ার মতো অবস্থা আসলে এখনও আমাদের এখানে বিদ্যমান নয়। তো সে কারণে তোমাদেরকে আসলে অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেহেতু তোমরা শিক্ষা কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত নও, এবং এক সময় তোমাদেরকে আমাদের কলেজগুলিতে দেখা যেত যে শ্রেণীকক্ষে আমরা স্মার্টফোনকে নিষিদ্ধ করতাম, কিন্তু সে পরিবর্তিত পরিস্থিতিতেই সেই স্মার্টফোন তোমাদের হাতে আমাদেরকে তুলে দিতে হয়েছে। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতি, বাস্তবতা, এগুলিকে আমরা কেউ অবজ্ঞা বা অস্বীকার করতে পারি না। তো যে কারণে তোমাদের হাতে স্মার্টফোন চলে গেছে, আমি প্রত্যাশা করব স্মার্টফোনের ব্যবহারটি তোমরা সে কাজেই করবে। আমরা ইতিমধ্যেই সংবাদপত্রের শিরোনাম বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে বিশেষ করে তরুণ প্রজন্ম, তোমাদের এই বয়সী টিনেজার যারা, তাদের দ্বারা সংগঠিত নানা রকমের অপরাধের খবর কিন্তু পেপার পত্রিকায় বেরিয়ে আসছে। এর কারণ হিসাবে অনেকে হয়তো চিত্রায়িত করবার চেষ্টা করেন যে যেহেতু একটি স্বাভাবিক কার্যক্রমের সাথে এই কিশোররা জড়িত নাই, সুতরাং অস্বাভাবিক ইন্টারনেটে গেমস খেলা, ইন্টারনেটে বিভিন্ন মুভি দেখে আক্রমণাত্মক, অর্থাৎ তাদের একটি আক্রমণাত্মক আচরণ অথবা কিশোর গ্যাং তৈরি করার মতো নানান রকমের পরিস্থিতি তৈরি করবার উপযুক্ত সময় এবং সুযোগ তোমরা এই সময় পেয়েছো। অভিভাবকরা তোমাদেরকে স্মার্টফোন দিয়ে দিয়েছে হাতে, অর্থাৎ না দিয়েও উপায় নেই। আবার তোমাকে সার্বক্ষণিক পাহারা দেওয়া সম্ভব না, এই ফোনটিতে তুমি কি করছো। এই ফোনটির মাধ্যমে দুনিয়ার অনেক ভালো কাজ করবার যেমন সুযোগ আছে, তেমনি অনেক খারাপ কাজ করবারও সুযোগ আছে। অর্থাৎ জঘন্যতম কাজে লিপ্ত হওয়ারও সুযোগ যেমন আছে, তেমনি করে অনেক ভালো কাজ করবার মতো, আঞ্জাম দেওয়ার মতো সুযোগও এটির মধ্যে আছে। তবে তুমি এই যন্ত্রটির ব্যবহার কিভাবে করবা সেটি তোমার উপরে নির্ভর করবে। আমরা জানি না আমাদের এই অস্বাভাবিক অবস্থা কখন কেটে যাবে, আমরা বলতে পারছি না এই পৃথিবী কখন আমাদের জন্য পরিপূর্ণ নিরাপদ হয়ে যাবে। তো আমরা প্রত্যাশা করব খুব দ্রুতই এই অবস্থা থেকে আমরা
উত্তরণ ঘটাতে সমর্থ হব। কিন্তু যতক্ষণ না এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারছি, যতক্ষণ না আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছি, যতক্ষণ না আমরা ক্লাসরুমের মধ্যে বসে তোমাদের সাথে সরাসরি ইন্টারেকশন করতে পারছি, এই প্রযুক্তির মাধ্যমেই তোমাদের কাছে আমাদের সকলের পক্ষ থেকে এই প্রজন্মের প্রতি আমাদের একটি আহ্বান হলো যে তোমরা আসলে এই প্রযুক্তির সদ্ব্যবহার করবে, অপব্যবহার করবে না। নিজের জীবনটিকে গড়ে তুলবার অর্থাৎ ফাউন্ডেশন ভিত্তি গড়বার উপযুক্ত সময় কিন্তু এখন। তুমি যদি সেটাকে ভালো কাজে লাগাও, ফাউন্ডেশনটা যদি সঠিকভাবে গড়ে তুলতে পারো, উপরে তোমার জীবনের যে পরবর্তী ধাপ এগুলি কিন্তু সুন্দর হবে। আর ফাউন্ডেশন যদি দুর্বল হয়, উপরে যতই চাকচিক্য থাকুক যে কোনো সময় কিন্তু ভেঙে পড়তে পারে। তোমরা তোমাদের চারদিকে যদি একটু দৃষ্টি দাও, দেখবা যে অনেক অর্থ সম্পদের মালিক, অনেক চাকচিক্যময় জীবনের অধিকারী, অনেক ক্ষমতাধর মানুষ, কিন্তু তাদের ফাউন্ডেশন দুর্বল। সময়ের বিবর্তনে অল্প সময়ের মধ্যেই তাদের সেই চাকচিক্য কিন্তু ধসে পড়তে একটুও সময় নেয় না। আবার অনেকে ফাউন্ডেশন ভালো, চাকচিক্য অত বেশি নাই, কিন্তু তারা কিন্তু একটি লম্বা সময় টিকে থাকে। সে কারণে আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের এই যে বয়স, এই বয়সটিকে কাজে লাগিয়ে তোমাদের যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটিকে শক্তিশালী করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে যে শিরোনামটি দেখাচ্ছি, আমি আগের লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে সমাজকর্মের যে 6টি পদ্ধতি আছে, এই 6টি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হলো সামাজিক গবেষণা। তো আমি ডিটেলস আগে লেকচারে আমি আলাপ করেছিলাম। 6টি পদ্ধতির মধ্যে 3টি পদ্ধতি হলো মৌলিক পদ্ধতি, 3টি পদ্ধতি সহায়ক পদ্ধতি। এই মৌলিক পদ্ধতি সমূহ তোমাদের অন্য একজন শিক্ষক আমাদের ডক্টর আহমেদ হাসান আল বাকার স্যার পড়াচ্ছেন। আমি সম্ভবত গত ক্লাসে তোমাদেরকে দল সমাজকর্ম সম্পর্কে পড়িয়েছেন। তো উনি যেহেতু মৌলিক পদ্ধতিগুলি পড়াচ্ছেন, আমি সহায়ক পদ্ধতি নিয়ে আলোচনা করতেছিলাম। এই সহায়ক পদ্ধতির যে 3টি পদ্ধতি, এই 3টি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হলো সামাজিক গবেষণা। তো সামাজিক গবেষণা থেকে সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা প্রথমেই কিন্তু সামাজিক গবেষণা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। সামাজিক গবেষণা সম্পর্কে যেই ধারণা আমি তোমাদেরকে দিয়েছি, সেটি আমার মনে হয় তোমরা মনে রেখেছ এবং ভুলে যাওয়ার কথা না। আমি খুব সহজ সাবলীল ভাষায় বলেছিলাম, গবেষণা মানে হলো একটি অনুসন্ধান কার্যক্রম। এই অনুসন্ধান কার্যক্রমটি আমরা কেন করি? কোনো সত্যকে উদ্ঘাটনের জন্য অথবা কোনো সত্যকে যাচাই করবার জন্য, অর্থাৎ প্রতিষ্ঠিত কোনো সত্যকে যাচাই করবার জন্য, অথবা অজানা কোনো প্রশ্নের জবাব খুঁজবার জন্য। আমাদের মনের ভিতরে যখন কোনো প্রশ্ন আসে, ওই প্রশ্নের উত্তর খুঁজবার জন্য আমরা যে অনুসন্ধান কার্যক্রম চালাই, সেটি হলো গবেষণা। আবার কোনো প্রতিষ্ঠিত সত্য আছে, কোনো সত্য আমাদের মাঝে বিরাজমান, কিন্তু আমাদের মনে হয় যে এই সত্যটিকে চ্যালেঞ্জ করার সময় এসেছে, এই সত্যটিকে যাচাই করে দেখবার সময় এসেছে, তখনও কিন্তু আমরা অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে সেই সত্যটাকে আবার যাচাই করে দেখতে পারি। তাহলে গবেষণা বলতে বোঝায় কোনো সত্যকে অনুসন্ধান অথবা কোনো প্রতিষ্ঠিত সত্যকে যাচাই করে দেখবার জন্য গভীরভাবে অনুসন্ধান কার্যক্রম। সত্যকে অনুসন্ধান অর্থাৎ সত্যকে প্রতিষ্ঠা করা, কোনো সত্যকে আবিষ্কার করা, অথবা কোনো প্রতিষ্ঠিত সত্যকে যাচাই করে দেখবার জন্য যেই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়, সেই অনুসন্ধান কার্যক্রমের নাম হলো গবেষণা। এখন এই গবেষণাটি কয়েক ধরনের হয়, আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম। বেসিক রিসার্চ বা মৌলিক গবেষণা যেটাকে বলা হয়, সেটি হলো বিজ্ঞানাগারে ল্যাবরেটরিতে বসে যেই গবেষণা হয়। আমরা সাদা চোখে এক ফোঁটা দুধেই দেখতে পাই, কিন্তু ল্যাবরেটরিতে যখন গবেষণা হয় তখন বের হয়ে আসে এই দুধের ভিতরে কি আছে, কোনটা ক্ষতিকর, কোনটা উপকারী, তোমরা নিঃসন্দেহে দেখতে পাও। পোলট্রি মাংস যেটা মুরগি, এটাকে আমরা সাদা চোখে যারা দেখি তারা কিন্তু এক টুকরা মুরগির মাংস হিসাবেই দেখি, কিন্তু গবেষণাগারে এটি গবেষণা হওয়ার পরে গবেষকরা একটা নির্দিষ্ট ল্যাবরেটরিতে যখন গবেষণা করেন, তখন কিন্তু তারা বের করেন যে এটার মধ্যে ক্ষতিকর কি উপাদান আছে, এটার মধ্যে মানুষের জন্য কল্যাণকর কি উপাদান আছে। তার মানে এটা হলো একটা গবেষণার ধরন, সেটি হলো বেসিক রিসার্চ।
বা মৌলিক গবেষণা যেটা, সেটা বিজ্ঞানাগারে হয়ে থাকে। আর আমরা মূলত আলোচনা করি সামাজিক গবেষণা নিয়ে, অর্থাৎ সামাজিক যেই অনুষঙ্গগুলি আছে, সমাজ এবং সমাজের মানুষের আচরণকে কেন্দ্র করে, সমাজের মানুষের জীবন জীবিকাকে কেন্দ্র করে, সমাজের মানুষের আয় উপার্জনকে কেন্দ্র করে, অর্থাৎ অ্যাটিটিউড, অর্থাৎ এমন কিছু আচরণ, এমন কিছু বিহেভিয়ার সম্পর্কে যে বিহেভিয়ারটা হলো সোশ্যাল, অর্থাৎ সামাজিক অ্যাটিটিউড বা সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক, সমাজের মানুষের অবস্থান, সমাজ কেন্দ্রিক যে গবেষণা, সেই গবেষণাটার নাম হলো সামাজিক গবেষণা। তো আমরা আজকে এই গবেষণা বলতে কি বোঝায়, গবেষণা একবারে আমরা মোটামুটি আগের লেকচারে ভালোই আলোচনা করেছিলাম গবেষণা কাকে বলে, যে এই অনুসন্ধানটি আবার কিভাবে করা হয় বিজ্ঞান ভিত্তিক উপায়ে। বিজ্ঞান ভিত্তিক কখন বলা যাবে একটা কাজকে? আমরা অনেক সময় দেখো যে তোমরা যেহেতু এখন অনলাইনে তোমাদের অবারিত যাতায়াত, সেখানে অনেক জায়গায় বিজ্ঞাপন দেখবা যে বৈজ্ঞানিক পদ্ধতিতে এটা শেখানো হয়, ওটা শেখানো হয়। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিটা কি, এটা সম্পর্কে কিন্তু আমরা আগের লেকচারে আমরা তোমাদেরকে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব, এটি তোমাদের আসলে সামাজিক গবেষণা একটি বিস্তৃত কোর্স। তোমরা জেনে থাকবা যে আমাদের সমাজকর্ম বিষয়ে যারা অনার্স পড়ে তাদেরকে কিন্তু সামাজিক গবেষণার উপর 100 নম্বরের একটি কোর্স করতে হয়। অনার্সে 50 নম্বর, মাস্টার্সে আবার 50 নম্বর। তাহলে 100 নম্বরের একটি কোর্স করতে হয়। এখানে তোমাদের আছে একটা চ্যাপ্টারের 6 ভাগের 1 ভাগ হিসাবে, যেটি একটি 100 নম্বরের কোর্স। সেই কোর্সটি তোমাদের পাঠ্যসূচিতে আছে একটা অধ্যায়, একটা অধ্যায়ের 6টা পদ্ধতি সম্পর্কে আলোচনা, তার একটা পদ্ধতি। দ্যাট মিনস তোমাদেরকে এটা বলবার উদ্দেশ্য এটাই যে সামাজিক গবেষণা সম্পর্কে তোমরা শুধু মৌলিক ধারণাটা নিবে, অর্থাৎ ডিটেলস বা বিস্তারিত আলোচনা আসলে তোমাদের এখানে প্রয়োজন নেই এবং তোমাদের পাঠ্যসূচির সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়। তো আমরা সে কারণে আজকের আলোচনাটি শুধু সামাজিক গবেষণার যেই কনসেপ্ট, এই কনসেপ্টটিকে আমরা আগের লেকচারে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছি। আজকে আমরা সামাজিক গবেষণার যেই ধাপগুলি, একটা সামাজিক গবেষণার নকশা প্রণয়ন করতে হয় আগে, এই নকশা প্রণয়ন করতে গেলে যেই ধাপগুলি অনুসরণ করতে হয় সেই ধাপগুলি আমরা আজকে তোমাদেরকে দেখাবো। সামাজিক গবেষণা নকশা প্রণয়ন। আজকে আমাদের হেডিং হলো সামাজিক গবেষণার নকশা প্রণয়ন। সামাজিক গবেষণা সম্পর্কে আমরা যেহেতু জেনেছি, আমরা আজকে জানবো যে একটা সামাজিক গবেষণা করবার জন্য আগে একটা নকশা বা ডিজাইন প্রণয়ন করতে হয়। অর্থাৎ একটা গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করবার জন্য যিনি গবেষক থাকবেন তাকে একটি নকশা প্রণয়ন করতে হয়। নকশাকে অনেকে ব্লু প্রিন্ট বলতে পারো, অর্থাৎ নীল নকশা শব্দটা আসলে নেতিবাচক অর্থে না, অর্থাৎ নকশা মানে হলো তোমার কাজের যে ধারাবাহিকতা, কিভাবে কাজটি সম্পন্ন হবে, তুমি গবেষণাটাকে কোন পর্যায়ে কিভাবে দেখাতে চাও, সেটি তোমাকে আসলে উল্লেখ করে দেওয়া। তো আমরা যদি সামাজিক গবেষণার নকশা প্রণয়নের ধাপে আসি, তাহলে প্রথমেই আমাদেরকে যেটি আসে সেটি হলো সমস্যা প্রণয়ন। সমস্যা প্রণয়ন অথবা শনাক্তকরণ। আমরা প্রণয়ন না বলে এখানে চিহ্নিতকরণ বলতে পারি, তাহলে অর্থটি পারফেক্ট হয়। অর্থাৎ কেউ যদি গবেষণা করতে চায়, এখানে সমস্যা মানে আমরা সমাজবিজ্ঞানের সমস্যা বলতে যা বোঝায় আসলে সেই সমস্যা না। গবেষণার সমস্যা মানে হলো গবেষণা কোশ্চেন, অর্থাৎ তোমার ভিতরে যে প্রশ্নটা উদ্ভব হয় এটি হলো গবেষণার সমস্যা। অর্থাৎ তুমি কি জানতে চাও, একজন গবেষককে প্রথমেই আসলে জিজ্ঞাসু মনোভাব তৈরি করতে হবে, তাকে তার ভিতরে একটি জিজ্ঞাসা আসতে হবে। তোমরা সবাই জানো যে আমাদের মধ্যাকর্ষণ শক্তি কিভাবে আবিষ্কৃত হয়েছে। আমার ধারণা যে তোমরা সবাই জানো যে একটি আপেল গাছ থেকে নিচে পড়েছে। তো এখন এখান থেকে একটি প্রশ্ন জাগ্রত হয়েছে যে এই আপেলটি কেন উপর দিকে গেল না, নিচের দিকে আসলো। এই যে একটি প্রশ্ন, এটাই হলো সমস্যা চিহ্নিতকরণ। এই সমস্যা চিহ্নিত করে তিনি কি করলেন, এটার জবাব খুঁজবার চেষ্টা করলেন। তাহলে গবেষককে প্রথমে যে কাজটি করতে হয় সেটি হলো সমস্যা নির্বাচন করতে হয়। একজন গবেষক
যদি সমস্যা নির্বাচন করতে না পারেন তাহলে আসলে তার গবেষণা করবার কোনো ক্ষেত্র উন্মোচিত হয় না। কোনো প্রশ্নের জবাব খুঁজবার যদি প্রচেষ্টা চালানো না হয় তাহলে সেটাকে আর আসলে আমরা গবেষণা বলতে পারি না। তাইলে গবেষণা তখনই বলবো যখন এই গবেষণাটা করবার জন্য যেই সমস্যাটা চিহ্নিত করা যায়, অর্থাৎ সমস্যা চিহ্নিতকরণ অথবা শনাক্তকরণ। সমস্যা তখনই চিহ্নিত করা যাবে যখন সমস্যাটা সম্পর্কে গবেষক রিয়ালাইজ করবেন, যখন সমস্যাটাকে অনুধাবন করবেন। অর্থাৎ সমস্যাটা যদি তিনি অনুধাবন করেন তাহলেই কেবল সমস্যাটা শনাক্ত করতে পারবেন। এবং গবেষণাটা যখন শনাক্ত করতে পারবেন, গবেষণাটা যখন চিহ্নিত করতে পারবেন, সমস্যাটা যখন তিনি শনাক্ত করতে পারবেন, সমস্যাটা যখন চিহ্নিত করতে পারবেন, তখনই কেবল তিনি সমস্যা সমাধানের জন্য কাজ করতে পারবেন। এই সমস্যা সমাধানের কাজগুলি আসলে আস্তে আস্তে পরবর্তীতে তাকে গবেষকে পরিণত করবে এবং পরবর্তী ধাপে নিয়ে যাবে। তাইলে আমরা জানলাম যে একটা গবেষণা নকশা তৈরি করবার জন্য প্রথম কাজ হলো তাকে গবেষণা সমস্যা শনাক্তকরণ অথবা নির্বাচনকরণ, গবেষণার জন্য তার একটি প্রশ্ন উত্থাপন করে। এখানে আবার বলে রাখছি যে এই সমস্যা মানে বাস্তব জীবনে আমাদের যে সমস্যা সেই সমস্যা নয়, বরং গবেষণা করতে গিয়ে যখন তার ভিতরে একটি প্রশ্ন জাগ্রত হয় এটাকেই গবেষণা রিসার্চ কোশ্চেন বা রিসার্চ প্রবলেম হিসাবে গবেষণা শাস্ত্রে আখ্যায়িত করা হয়। দ্বিতীয় হলো গবেষণার উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। অর্থাৎ গবেষককে নির্ধারণ করতে হবে বা ইস্টাবলিশ করতে হবে অথবা তার ভিতরে একটি স্ট্রাকচার দাঁড় করাতে হবে যে আসলে কোন উদ্দেশ্যে সে গবেষণাটি করতে চায়। যে প্রশ্নটির জবাব সে খুঁজছে এই প্রশ্নটির জবাব খোঁজার জন্য তার উদ্দেশ্য কি, অর্থাৎ কি উদ্দেশ্য নিয়ে সে এই গবেষণা কার্যক্রমটি চালিয়ে যেতে চাচ্ছে। অর্থাৎ গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়ার পিছনে তার উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটাকে আবার কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। এটি মুখ্য উদ্দেশ্য কিছু থাকতে পারে, কিছু থাকতে পারে সাধারণ উদ্দেশ্য, কিছু থাকতে পারে চূড়ান্ত উদ্দেশ্য, কিছু বিশেষ উদ্দেশ্য, নির্দিষ্ট উদ্দেশ্য, তাৎক্ষণিক উদ্দেশ্য। আমি খুব সংক্ষেপে বলে গেলাম। তাহলে উদ্দেশ্যগুলি হতে পারে মুখ্য বা চূড়ান্ত উদ্দেশ্য। আমরা যদি ক্যাটাগরি করি তাহলে এই দুইটা এক ক্যাটাগরিতে চলে আসে, মুখ্য বা চূড়ান্ত উদ্দেশ্য, আরেকটা হলো বিশেষ বা নির্দিষ্ট উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্যগুলি তাকে আসলে নির্ধারণ করতে হবে এবং পরবর্তী যত কার্যক্রম আছে এই উদ্দেশ্যকে অবজেক্টিভসকে সামনে রেখেই আসলে তাকে নির্ধারণ করতে হবে। স্পেসিফিক করে ফেলতে হবে যে এই গবেষণার কি উদ্দেশ্যে এই গবেষণা কার্যক্রমটি পরিচালিত হবে, অর্থাৎ গবেষণার নকশায় গবেষককে সেটি দেখাতে হবে এবং স্পেসিফিক করে দিতে হবে। পরবর্তী যত কার্যক্রম আছে সব কার্যক্রম কিন্তু এই উদ্দেশ্যের সাথে আবার সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ গবেষণা করতে গিয়ে এমন কাজ করা যাবে না যে কাজের সাথে গবেষণার উদ্দেশ্যের সাংঘর্ষিক অবস্থা রয়েছে অথবা সামঞ্জস্য নাই, তাহলে ওই কাজটি আর গবেষণার এরিয়াতে আসবে না। গবেষক ওই কাজটি অতটুকু কাজই করতে পারবেন যতটুকু কাজ তার উদ্দেশ্যকে সমর্থন করে, অর্থাৎ তার উদ্দেশ্য পূরণের জন্য যেই কাজগুলি করা দরকার সেই কাজগুলি তিনি করতে পারবেন। এজন্যই গবেষণার উদ্দেশ্যটা প্রথমেই চিহ্নিত করে নিতে হয়। এরপরে যে কাজ সেটা হলো অনুকল্প। অনুকল্প এটিকে ইংরেজিতে বলা হয় বা গবেষণা যে লিটারেচার বলা হয় হাইপোথেসিস। হাইপোথেসিস তোমরা হয়তো ইংরেজি শব্দটাই বেশি শুনে থাকবা, বাংলায় অনুকল্প। তাহলে গবেষককে প্রথমে সমস্যা চিহ্নিতকরণ করতে হয়, তারপরে গবেষণার উদ্দেশ্য নির্বাচন করতে হয়, উদ্দেশ্যের আলোকে তাকে একটি অনুকল্প বা হাইপোথেসিস লিপিবদ্ধ করতে হয় বা হাইপোথেসিস প্রণয়ন করতে হয় অথবা হাইপোথেসিস এস্টাবলিশ করতে হয়। তো এই হাইপোথেসিসটি কি, হাইপোথেসিস বা অনুকল্পর যদি আমরা একদম খুব সহজ ভাষায় একটি ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি সেটি হবে অনুকল্প হলো সত্য মিথ্যা এমন একটি বিবৃতি
অনুমিত সম্পর্কের এমন একটা, অর্থাৎ অনুমান করে একটা সম্পর্কের ভিত্তিতে একটা বিবৃতি দেওয়া যা সত্য এবং মিথ্যা উভয় হওয়ার অবকাশ থাকে। অর্থাৎ আমি একটা উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। অনুমিত সম্পর্কের এমন বিবৃতি, অনুমিত তো বুঝো অনুমান করে যে সম্পর্ক তৈরি করা হয়, অনুমিত সম্পর্কের এমন একটি বিবৃতি যা সত্য হওয়া অথবা না হওয়ার অবকাশ থাকে। তাহলে সম্পর্কটা হলো অনুমিত। অনুমিত সম্পর্কের উপর নির্ভর করে একটি বিবৃতি দেওয়া, যেই বিবৃতিটি সত্য হতে পারে আবার সত্য নাও হতে পারে। অর্থাৎ সত্য হওয়ার যেমন সুযোগ আছে, সত্য না হওয়ারও সুযোগ আছে। আমি একটা উদাহরণ দিলে তোমাদের কাছে পরিষ্কার হবে। আমি যদি সাক্ষরতার হার কেন্দ্রিক কোনো গবেষণা করতে চাই, তাহলে আমি একটি উদাহরণ বা অনুকল্প এভাবে সাজাতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বা চারপাশে, বা শিক্ষা প্রতিষ্ঠানের, আমার গবেষণার বিষয় যেহেতু তোমাদেরকে বুঝতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে শিক্ষিতের বা সাক্ষরতার হার বেশি। এটি হলো আমি গবেষণা করি নাই, তার আগেই একটি অনুমিত সম্পর্ক অর্থাৎ ধারণা করে একটি স্টেটমেন্ট আমি দিলাম। অনুমিত সম্পর্কের বিবৃতি। অনুমিত সম্পর্কের বিবৃতি কি? আমি যখন সাক্ষরতা নিয়ে একটি গবেষণা করতে যাব, তখন আমি একটি অনুমিত সম্পর্ক এস্টাবলিশ করলাম বা অনুমিত সম্পর্ক প্রতিষ্ঠা করলাম। সেটি হলো যে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে শিক্ষিতের হার বেশি। শিক্ষা প্রতিষ্ঠানের পাশে শিক্ষিতের অথবা সাক্ষরতার হার বেশি। এখন আমার এই অনুমিত সম্পর্কের উপর ভিত্তি করে যে বক্তব্যটি, এই বক্তব্যটি যাচাই হবে কখন? যখন আমার গবেষণা কার্যক্রম সম্পন্ন হবে। এই গবেষণা কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে বোঝা যাবে যে আমি আসলে যে বক্তব্যটি দিয়েছিলাম সেই বক্তব্যটি কি সঠিক ছিল কি সঠিক ছিল না। এটা তখনই আমরা নির্দিষ্ট করতে পারবো যখন আমি এই গবেষণার ফলাফলটি নিয়ে আসতে পারবো। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশের মানুষ সম্পর্কে যখন ডেটা কালেকশন করে আমি সেটিকে যাচাই করে জাতীয় ডেটার সাথে মিলাতে পারবো যে আসলে এখানকার সাক্ষরতার হার কি অন্য অঞ্চলের সাক্ষরতার হারের থেকে বেশি না কম না ইকুয়াল। যদি দেখা যায় যে এখানকার সাক্ষরতার হার জাতীয় যে গড় হার তার থেকে বেশি, তাহলে আমরা হয়তো আমরা যে বিবৃতি দিয়েছিলাম সেই বিবৃতিটি সঠিক বলে গণ্য হবে। তাহলে এই জন্য হাইপোথিসিস সম্পর্কে বলা হয় এটি হলো একটি অনুমিত সম্পর্কের বিবৃতি। অনুমিত সম্পর্কের বিবৃতি যা সত্য মিথ্যা বা সত্য হওয়া বা না হওয়া অবকাশ আছে। অর্থাৎ এটি সত্য হতেও পারে আবার সত্য নাও হতে পারে। এখানে সত্য হওয়ার যেমন অবকাশ আছে, তেমনি সত্য না হওয়ারও অবকাশ আছে। তাহলে সামাজিক গবেষণায় আমরা যদি এবার দেখি যে সামাজিক গবেষণার জন্য যেই নকশা প্রণয়ন করতে হয়, সেই নকশা প্রণয়নের প্রথম ধাপে আমাদেরকে সমস্যা চিহ্নিত করতে হবে। সমস্যা চিহ্নিত করা মানে হলো আমি কোন ক্ষেত্রটি, অর্থাৎ গবেষণার আমার যেই প্রশ্ন কি জানার জন্য আমি গবেষণা করতে চাই সেই জানাটাকে আমার চিহ্নিত করতে হবে। তারপরে এটা জানা কি উদ্দেশ্যে আমি জানতে চাই, এটা জেনে আমি আসলে কি করতে পারবো, আমার কি পারপাস সার্ভ হবে এই গবেষণা নিয়ে, সেটি কিন্তু গবেষণার উদ্দেশ্যে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। এরপরে আমাদেরকে একটি হাইপোথিসিস বা অনুমিত সম্পর্ক দিতে হবে। তারপরে ধারণা বা সংজ্ঞায়ন, অর্থাৎ এই গবেষণার মধ্যে কোন শব্দ দিয়ে কি বোঝানো হবে। এই গবেষণায় আমরা জানি যে গবেষণার প্রত্যেকটি শব্দের, গবেষণার যে শিরোনাম থাকে এই শিরোনামের প্রত্যেকটি শব্দের স্পেসিফিক একটি মিনিং সেটা আগে থেকেই নির্ধারণ করে নিতে হয়। অর্থাৎ গবেষক অবশ্যই যেটি করবেন সেটি হলো যে এই গবেষণার শিরোনাম, তিনি একটি শিরোনাম নির্ধারণ করবেন, এই শিরোনামের কোন শব্দ দিয়ে কি বোঝানো হবে। যদি আমরা এলাকা হিসাবে ঢাকাকে ব্যবহার করি
তাহলে এই ঢাকা বলতে কি ঢাকা জেলাকে বোঝানো হবে, ঢাকা মহানগরকে বোঝানো হবে, না ঢাকা মহানগরের একটি নির্দিষ্ট এলাকাকে বোঝানো হবে, এটি স্পেসিফিক করে দিতে হবে। শিক্ষিত, শিক্ষিত বলতে কি মাস্টার্স পাসকে বোঝানো হবে, না শিক্ষিত বলতে গ্রাজুয়েশন যারা করেছে তাদেরকে বোঝানো হবে, না শিক্ষিত বলতে উচ্চ মাধ্যমিক পাসকে এখানে বোঝানো হবে, না শিক্ষিত বলতে এখানে এসএসসি পাসকে বোঝানো হবে। কাকে কোন শব্দ দিয়ে কি মিনিং করা হয়েছে এই ধাপে সেটি আসলে একবারে পরিপূর্ণরূপে সংজ্ঞায়ন করে দিতে হবে, এবং এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন না থাকে। এর পরবর্তী যেই ধাপ, সেই ধাপে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো, তাহলে আমরা সমস্যা চিহ্নিত করলাম, গবেষণার উদ্দেশ্য নির্ধারণ করলাম, অনুকল্প একটি কিভাবে করতে হয় সেটি তো, বা হাইপোথেসিস কিভাবে গবেষণার কাজে প্রয়োজন হয় সেটি তোমাদেরকে দেখালাম। এরপরে হলো ধারণা বা সংজ্ঞায়ন। এরপরে আমাদেরকে যেটি লাগবে সেটি হলো গবেষণা পদ্ধতি নির্বাচন। তোমরা জানো যে গবেষণা করবার জন্য অনেক ধরনের পদ্ধতি আছে, বেশ কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলির মধ্যে কোন পদ্ধতিটি আমরা আসলে এই গবেষণা কাজে অ্যাপ্লাই করব সেটি আমাদেরকে কিন্তু শুরুতেই বলে দিতে হবে। তো এই গবেষণা শুরু করবার পূর্বেই আসলে গবেষণার যে মেথড, সার্ভে মেথড, সেই যেই মেথডই হোক, যেই মেথড আমরা গবেষণা কাজে ব্যবহার করব সেই মেথডটি কিন্তু আমাদেরকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এবং এই মেথড উল্লেখ করতে গিয়ে আমার তথ্য সোর্স কি হবে, কিভাবে আমি সোর্স থেকে এই তথ্যগুলি কালেকশন করব সেটি কিন্তু আমাদেরকে এই গবেষণা নকশার মধ্যেই উল্লেখ করতে হবে। আমার গবেষণা এরিয়া কতটুকু হবে সেটিও আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে, এবং তথ্য বিশ্ব বা সমগ্র, তোমাদেরকে সেই আলোচনাটা এখানে করা যাবে না। অর্থাৎ এই গবেষণা পদ্ধতির মধ্যে সব কিছু কিন্তু আমাকে ক্লিয়ার করে দিতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো নমুনায়ন। এখানে শব্দটা মুছে যাচ্ছে, নমুনায়ন। নমুনায়ন বলতে কি বোঝায়? নমুনায়নকে যদি আমরা খুব সিম্পলি বা সহজে বুঝবার চেষ্টা করি তাহলে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো, দুইটা জিনিস আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা তারপর যদি ওই দুইটা জিনিস বুঝি তাহলে কিন্তু আমরা নমুনায়নটা বুঝবো। নমুনায়নটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন ধরো একজন ঢাকা শহরের কোনো একটি সমস্যা নিয়ে গবেষণা করবে। তো এই ঢাকা শহরের সমস্যা, ঢাকা শহরে যে পরিমাণ মানুষ আছে সেই পরিমাণ মানুষের উপর আসলে গবেষণার জন্য নির্দিষ্ট মেয়াদ, বাজেট থাকে এবং সময় থাকে, এবং যেই জনবল অবকাঠামো থাকে সেটি দিয়ে আসলে এই এত বিরাট সংখ্যক জনগোষ্ঠীর উপর গবেষণা কার্যক্রম পরিচালনা করা যায় না। আমি আরও উদাহরণটা ছোট করে নিয়ে আসি। ধরো বাংলা কলেজের শিক্ষার্থীদের উপর একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। তো বাংলা কলেজের শিক্ষার্থী আছে 25,000। এই 25,000 শিক্ষার্থীকে গবেষণার ভাষায় বলা হয় সমগ্র। এই 25,000 থেকে একজন গবেষক 250 জনকে বাছাই করে নেবে, অর্থাৎ সে 250 জনের উপর গবেষণা চালিয়ে সেটি কিন্তু একটি ডিক্লারেশন দেওয়া হবে বাংলা কলেজের উপরে। অর্থাৎ বাংলা কলেজে তোমরা বিভিন্ন গবেষণা দেখবা যে মিডিয়াতে প্রকাশিত হয়, সেখানে কিন্তু সারা দেশের জনমত জরিপ বলা হয়, কিন্তু বাস্তবে হলো খুবই অল্প সংখ্যক মানুষের উপর দেশের জনসংখ্যার হিসাবে এই গবেষণাটি করা হয়। বাংলা কলেজের 2,25,000 ছাত্র থেকে আমরা যদি 250 জন ছাত্রকে বেছে নেই তাহলে এই 250 জন ছাত্রের নাম হলো নমুনা। তাহলে 25,000 হলো সমগ্র, 250 জন হলো নমুনা। তাহলে এই 25,000 থেকে 250 জন আমি কিভাবে বাছাই করব? বাছাই করবার যে পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম হলো নমুনায়ন। তাহলে এই বাছাইয়ের পদ্ধতি,
তোমাদেরকে বোঝাতে পারছি মনে হয়। আমার যা টোটাল যেই তথ্যসূত্র আছে, যেটাকে সমগ্র বলা হয়, গবেষণার ভাষায় বলা, ইংরেজিতে বলা হয় পপুলেশন। এই পপুলেশন থেকে আমি যে স্যাম্পল বা নমুনাটা বাছাই করে নিব, 25,000 থেকে 250 হতে পারে, 2500 হতে পারে, 100 জন হতে পারে, 50 জন হতে পারে, আমি যে কোনো একটা সংখ্যক নমুনা নিব। এই নমুনাটা বাছাই করে নেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম হলো নমুনায়ন। এই নমুনায়ন করবার অনেকগুলি পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলি আসলে আমরা এখানে আলোচনা করতে পারবো না। যেমন র্যান্ডমলি বাছাই করে নেওয়া হতে পারে, অর্থাৎ লটারির মাধ্যমে বাছাই করে হতে পারে, টেবিল স্ট্রাকচারে বাছাই করে নেওয়া হতে পারে, গুচ্ছ পদ্ধতিতে বাছাই করবার সুযোগ আছে। হ্যাঁ, স্তরিত নমুনায়ন একটা আছে, এক এক স্তর থেকে এক একভাবে নিয়ে বাছাই করবার সুযোগ আছে। তো সেটি যেই পদ্ধতিটি হোক, সেই পদ্ধতিটার নামই হলো নমুনায়ন। তাহলে এই নমুনায়ন সম্পর্কে কিন্তু গবেষণা শুরুতেই যে নকশা তৈরি করা হয়, এই নকশায় তোমাকে একটা বিবৃতি দিতে হবে। এরপরে এখানে কর্মচারী কারা থাকবে, কাদেরকে এই গবেষণা কার্য পরিচালনার কাজে সহায়তাকারী হিসাবে নেওয়া যাবে, সেটি কিন্তু এখানে বলা হবে। এবং তথ্য প্রক্রিয়াকরণ, তোমরা জানো যে আমরা সরাসরি যেটি কালেকশন করি গ্রাহকের কাছ থেকে, সেটি হলো উপাত্ত, ডেটা। এই উপাত্তকে, এটাকে আমরা তথ্য না বলে উপাত্ত বললেই ভালো হয়। উপাত্ত প্রক্রিয়াকরণ, অর্থাৎ এই উপাত্তটাকে যখন আমরা একদম স্ট্রাকচার সাজানো হয় বিভিন্ন, এটি অনেকগুলি সফটওয়্যারও আছে এখন কাজ করবার জন্য। এই উপাত্তকে যখন আমরা প্রক্রিয়াকরণ করব এবং কোন প্রক্রিয়ায় এটাকে প্রক্রিয়াকরণ করব, সেটা কিন্তু এখানে জানানোর সুযোগ আছে। অর্থাৎ সুযোগ আছে মানে অবশ্যই জানাতে হবে যে এই যেই তথ্যগুলি কালেকশন করা হবে গবেষণার কাজে, সেটাকে কিভাবে প্রক্রিয়াকরণ করা হবে। এরপরে একটি গবেষণার যে ফলাফল আসবে, উপাত্তটাকে যখন আমি সাজিয়ে ফেলবো, তখনই কিন্তু আমি আমার গবেষণার যে ফলাফল, সেটি আমরা পেয়ে যাব। তখন আমাদেরকে একটি প্রতিবেদন বা রিপোর্ট পেশ করতে হবে। অর্থাৎ রিপোর্টটা কিভাবে পেশ করা হবে, সেটিও কিন্তু গবেষণা নকশায় উল্লেখ করতে হবে। তো আমার মনে হয় যে আজকে আমরা গবেষণা নকশার যে ধাপগুলি আলোচনা করেছি, তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী লেকচারে আমাদেরকে কেন সামাজিক গবেষণা করা প্রয়োজন, এই সামাজিক গবেষণার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তো আজকে এখানেই শেষ করব। তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং প্রত্যাশা করছি আমরা সবাই খুব দ্রুত সময়ের মধ্যে একটি স্বাভাবিক কর্মপরিবেশে ফিরে আসতে পারি। আমাদের সকলের মঙ্গল হোক। আল্লাহ হাফেজ।